নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি অসাধারণ গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম আবার এসেছে আষাঢ়। লেখিকা সুবিখ্যাত অধ্যাপিকা লেখিকা নবনীতা দেব সেন। বন্ধুরা, এখন চলছে আষাঢ় মাস। এই আষাঢ়ের পুরোপুরি রূপ যদি দেখতে চান, শুনতে চান, তাহলে আবার এসেছে আষাঢ় গল্পটি শুনতেই হয়। আসুন শোনা যাক গল্পটি। একই কাণ্ড! এ যে একেবারে থার্ড ক্লাস ওয়েটিং রুম বানিয়ে ফেলেছিস অমন দারুণ বৈঠকখানাটাকে। ঘরে ঢুকতে ঢুকতে দাদামণি থমকে দাঁড়ান। এই দৃষ্টিটাকেই রবীন্দ্রনাথ বোধহয় বলেছেন নিমেষত। নিঃশ্বাস বন্ধ করে চোখ বুলোতে থাকেন ঘরময়। দৃষ্টিটা যেন পুলিশ সার্জেন্টের হাতের টর্চ লাইটের মতো থেমে থেমে প্রত্যেকটা জিনিস চেঁচে পুছে স্পর্শ করে যায়। আর লজ্জায় আমার মাথা থেকে পা পর্যন্ত, সংস্কৃতে বলে পা থেকে মাথা, ভারী হয়ে উঠতে থাকে। দাদামণির নজর ফলো করে আমিও ঘরটা নতুন চোখে দেখছি। ঝকঝকে ইতালীয় মার্বেল পাথরের মেঝে, কালো মার্বেল আর মাদার অফ পার্ল বসিয়ে বর্ডার দেওয়া। সেই মেঝের ওপরে থাকার কথা সোফা, কৌস, কার্পেটের। সাধারণত এ ঘরে তারাই থাকে, কিন্তু এখন আছে। 1 নম্বর, এক গাদা লেপ তোষক বেড কভারে পুটলি বাঁধা। পুটলির ফাঁক দিয়ে ময়লা মশারি উপচে পড়ছে বাইরে। 2 নম্বর, 3টি বিশাল পুটলিতে বহু বাতিল হওয়া জামা কাপড়, মাদার টেরিজা, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রমের জন্য রাখা। 3 নম্বর, সেক্রেটারিয়েট টেবিলটা খুলে ফেলে তার ন্যাড়া ড্রয়ারগুলো পাশাপাশি দাঁড় করানো। তার উপরে কিছু তাকিয়া, কুশন আর 6-7টা বক্স ফাইল। টেবিলের মাথাটা বইয়ের তাকের গায়ে হেলান দেওয়া। তার উপরে একটা শার্ট ঝুলছে। শার্টের উপরে বেড়ালটা ঘুমোচ্ছে আরামে। 4 নম্বর, মেঝে একটা বিরাট বারকোষের ওপরে কয়েকটা তেল রঙের টিন, টারপিন তেলে ভেজানো বুরুশ, বোতল, শিরিষ কাগজ, পুটিংয়ের তাল। 5 নম্বর, চতুর্দিকে 7-8টা প্লাস্টিকের শপিং ব্যাগে ভরা দরকারি কাগজপত্র, খেলনাপাতি, চিঠিপত্র, ফটো। 6 নম্বর, এক ধামা শিশি বোতল খালি। 7 নম্বর, এক ধামা সাদা গম। 8 নম্বর, একটা 20 লিটারের বয়ামে কেরোসিন। 9 নম্বর, ঘরের মাঝখানে একখানা গদি, তাতে খাতা, বই, কলম, চাবি, চশমা। 10 নম্বর, যে খাটের গদি সেই খাটটির কাঠের অংশগুলি খুলে উল্টো দিকের দেয়ালে হেলানো, তা থেকে ভিজে তোয়ালে ঝুলছে। 11 নম্বর, মেঝের ওপরে হারমোনিয়ামের বাক্স, তার উপরে টিভি, তার উপরে একটি কাচের বাটির মধ্যে 2টো তাজা বেলফুলের গোড়ে মালা সুরভি ছড়াচ্ছে। 12 নম্বর, একটি কার্পেটের ওপরে রানীর মতো সগৌরবে অচল টেলিফোন এবং তার পদতলে মোসাহেব মতো ভুটানি সারমেয়ী কুকুর বসে আছে। কার্পেটটা আবার উল্টো পাতা। 13 নম্বর, বইয়ের তাক কিছু খালি করা হয়েছে। মেঝে বইয়ের স্তূপ, তারই ওপরে ইতস্তত যামিনী রায়, গোপাল ঘোষ, সুনীল মাধব সেন, দেবী প্রসাদেরা শুয়ে আছেন অজস্র রেকর্ডের দ্বারা পরিবৃত হয়ে। 14 নম্বর, 2টি বিরাট স্টিরিও স্পিকার মেঝের ওপরে পাশাপাশি রাখা, তার ওপরে কিছু শূন্য চায়ের কাপ ও জলের বোতল,
একপাশে অযত্নে পড়ে আছে তার রেকর্ড চেঞ্জারটা, তার ওপরে 2টি আম, 1 প্লেট ঝুরি ভাজা। ছি ছি ছি, দাদামণির ক্ষোভে দুঃখে বাকরোধ হয়ে যায়। করেছিস কি? এ যে বন্যার্তদের শিবির। হাতের ছাতাটা দিয়ে মেঝের কোণটা দেখালেন, যেমন ডেমনস্ট্রেটররা দেখায় ছড়ি দিয়ে। এসব কি? ঘরদোর ঝাটপাট দেওয়ার পাট কি তুলে দিয়েছিস? ঘর ভর্তি কুকুরের লোমের সাদা সাদা বল উঠছে, যত্রতত্র চুনবালি, দেওয়ালও ছাদ থেকে খসে পড়া, ঝুলের টুকরো ইতিউতি উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মতো, পাখার বাতাসে ডানা মেলে। ইস, চোখে না দেখলে বিশ্বাস হতো না যে এ ঘরটার এই মূর্তি করা যায়, করা সম্ভব। লজ্জায় মাথা ঝুলিয়ে বসে আছি। না, তুই আর ভদ্রলোক হলি না খুকু, সংসারী জীব আর হলি না। দেখেছিলি খবরের কাগজে বেগম আর আউদের ছবি? কেমন গুছিয়ে রানীর মতোই সংসার করছেন নিউ দিল্লির প্ল্যাটফর্মে। বেয়ারা বাবুর্চি ছেলে মেয়ে, 6টা শিকারি কুকুর, ফুলের টব, পার্সিয়ান কার্পেট, চাইনিজ ভাস, সব সমেত। যে রানী হয় সে প্ল্যাটফর্মকেও প্রাসাদ তুল্য করে নিতে জানে, আর যে স্বভাব ভিখিরি সে প্রাসাদকেও প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে। প্রথমে দাদামণির লেকচারটি হজম করি, তারপর ঝাঁঝিয়ে উঠি। দেখতে পাচ্ছ না, বাড়িতে মিস্ত্রি লেগেছে, ঘরের সোফা কোচ নেই, শোবার ঘর, ভাড়ার ঘর, স্টাডি, সব ঘরের জিনিস এই ঘরে জড়ো করা, সব কিছু মেঝেতে নামানো, খাট টেবিল সবই খোলা, সব কিছু পুটলি বাঁধা। এমনিভাবে বুঝে আমি থাকি? এই একটি ঘরই নেয়নি, বাকি সবগুলো ঘরই যে মিস্ত্রিরা নিয়ে নিয়েছে। গুছিয়ে রাখবই বা কি করে? রেখেই বা কি হবে? আবার তো তুলতে হবে যথাস্থানে। এটা তো টেম্পোরারি। নিয়ে নিয়েছে, নেবে কেন? কেন নেবে? তুমি দেবে তবে তো নেবে। তুমি দিলে কেন? ওরা সব ঘরে কাজ শুরু করে দিলে একসঙ্গে। বলি, একসঙ্গে সব ঘরে মিস্ত্রি লাগানোর কথা কে কবে শুনেছে? তুই দিয়েছিস কেন ঢুকিয়ে? একখানা ঘর করবে, সব শেষ করে সাজিয়ে দেবে, তারপর আর একখানা ঘর। এ আবার কেমন ধারা কাজের ছিরি? আমি কি করব? রহমানকে কন্ট্যাক্ট দিয়েছি, সে যেমনভাবে করবে তেমনিভাবে হচ্ছে তো। সে একসঙ্গে 2-3টে ঘর করছে, আমরা সাজিয়ে তুলতে সময় পাচ্ছি না। একে একে সবই এই বড় ঘরে এসে জমছে। ভাড়ার ঘর, শোবার ঘরগুলো, স্টাডি সবই একতার হয়ে আছে যে। শোবার ঘর সব কটায় কাজ হচ্ছে? কাজ হয়ে গেছে, কিন্তু সব আলো পাখা নষ্ট হয়ে গেছে তো। ও ঘরগুলোতে শোয়া যাচ্ছে না, এ ঘরে আলো পাখা ঠিক আছে। আলো পাখা নষ্ট হয়ে গেছে তো। কেন গেল? বলতে পারি না, হয়েছে এটুকু জানি। রহমান বলছে ব্রাশের টানে অমন হয়েই থাকে। মোটেই হয়ে থাকে না, তোমাকেও পেয়েছে গাধা। তোদের ইলেকট্রিক মিস্ত্রি নেই? এনেছিলাম, সে বলল ঘরাঞ্চি ছাড়া পাখা সারবে না। ঘরাঞ্চি ওর কাছে নেই, অন্যত্র কাজ হচ্ছে, সেখানে আছে। ঘরাঞ্চিওয়ালার কোনো মিস্ত্রি নেই পাড়ায়? না, আর অন্যরা সব মইওয়ালা পার্টি, মইতে হবে না। তা শুচ্ছিস কোথায়? এ ঘরেই? খাট তো খোলা, এই মেঝের গদিতে তো একজন মাত্র, বড় জোর 2জন। ওই ফোল্ডিং খাটে আর একজন, আর মাদুরের ওপর ডানলোপিলোপেতে আর একজন, ওই কর্নারে। ভাগ্যিস ঘরটা বড় ছিল। এই ঝুলকালি চুনবালির মধ্যে মাটিতে শুস কি করে?
ঝাটপাট বন্ধ কেন? ঝেঁটা নেই তোদের? ঝেঁটা থাকবে না কেন, ঝি নেই, কাজ ছেড়ে দিয়েছে। দেবে না? ঘর দোরের যা ছিঁড়ি, থাকলে তো পাগল হয়ে যাবে। সে বলেছে মিস্ত্রি না বেরুলে সে আর ঢুকবে না, তাই নিয়মিত সাফাই হচ্ছে না। ওই মজুদদেরই 2টো করে টাকা দিয়ে ঘরটর মুছিয়ে নিচ্ছি। কিন্তু রোজা করছে বলে সব দিন ওরা বেশি খাটতে চায় না। কাল মোছেনি, কাল আগে আগে চলে গেছে। আজকে ঈদ কিনা, আজ ওরা ছুটি করেছে। আজ ঈদ প্লাস রথ, কোথাও না কোথাও কেলেঙ্কারি হবেই মনে হচ্ছে। 2-4টে ভালো রকম হাঙ্গামার স্টোরি আজ না হলেই নয়। ঘরের সুদূর কোণে একমাত্র চেয়ারটি দখল করে বসে কাগজ পড়তে পড়তে দীপু এতক্ষণে পরিতৃপ্ত সুরে কথাটা বলল। পায়ের কাছে মেঝে ভর্তি সিগারেটের ছাই, দেশলাই কাঠি, পোড়া সিগারেটের টুকরো, শূন্য প্যাকেট। হাতখানেক দূরেই শূন্য অ্যাস্ট্রেটি ঝকঝকে হাসছে। দাদামণি দেখলেন এবং হুঙ্কার ছাড়লেন, ওঠ বেটা হিপি, তোল সিগারেটের টুকরো। কেন, ওই অ্যাস্ট্রেতে ছাই ফেলতে পারো না? পাশেই রয়েছে। জগতে সবই নশ্বর, ছাই বা কি, ছাইদানি বা কি। এমন একখানা মুখের ভাব করে দীপু পা দিয়ে টুকরোগুলো একত্র করতে থাকে। দেখে দাদামণি খুশি হন, তারপরেই ভুরু কুঁচকে যায়। কান খাড়া করে শুনতে থাকেন। কোথায় একটা ঘস 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 শব্দ হচ্ছে। অনন্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তো মন্দ দিসনি। ও কিসের শব্দ? পালিশ মিস্ত্রি বাথরুমের পাথর পালিশ করছে। পালিশ? দাদামণি হেসে ফেলল। বাড়ির তো এই অবস্থা, এর মধ্যে পালিশ? না না, বাথরুম রিপেয়ারিং, পেন্টিং কমপ্লিট। পালিশ হলেই এর ঘর শেষ। পঞ্চু এসেছে, ওর তো ঈদ নেই। এমনি সময়ে ঠিক মাথার উপরে অকস্মাৎ ঠং ঠং করে একটা বিকট শব্দ শুরু হয়। প্রচণ্ড শব্দ, বাড়ি কাঁপে। ও বাবা! দাদামণিও দৃশ্যত কেঁপে ওঠেন। ওটা আবার কি রে? কি পেটাচ্ছে ওটা? লোহার কিছু? ও কিছু না, ট্যাংটা ভাঙছে বোধ হয়। ও কিছু না, ট্যাংটা ভাঙছে বোধ হয়। কিসের ট্যাঙ্ক? কে ভাঙছে? কার হুকুমে ভাঙছে? দাদামণি ক্ষিপ্ত প্রায়। মানে ওই জলের বড় ট্যাঙ্কটা খুব পুরনো হয়ে ফুটো ফুটো হয়ে গিয়েছিল, তো ওটা বদল করেছি। এক পুরনো লোহাওলা সেটা কিনেছে, সেই এসেছে ট্যাঙ্কটা কেটে টুকরো করে নিয়ে যাবে বলে। ও তাই বল। যাই বলিস খুকু, বাড়িটাকে সত্যি সত্যি স্টেশনে পরিণত করেছিস। ভদ্রলোকে থাকতে পারে এত রকম শব্দের মধ্যে? কাকিমাকে কি ভয়ঙ্কর কষ্ট দিচ্ছিস ভেবে দেখেছিস? ভাগ্যিস আর নিচে নামতে পারেন না। এই ঘরটা দেখলেই শিওর হার্টফেল কিংবা সেরিব্রাল। ওই বিভৎস আওয়াজেও আয়ুক্ষয় হচ্ছেই। সাউন্ড পলিউশন একেই বলে। বলতে বলতেই চোখ পড়ল ঘরের আর এক কোণে। হ্যাঁ, যামিনী রায়, সুনীল মাধব সব মাটিতে ফেলে রেখেছিস। তোল তোল, তুলে রাখ। কাকাবাবুর যত্নের এসব জিনিস তুই ধ্বংস না করেই ছাড়বি না দেখছি। বলতে বলতে নিজেই তুলতে শুরু করেন ছবিগুলো। জানিস আমেরিকায় এ ছবির এখন কত দাম? তার পাশেই একটা তেতলা রথ, কাগজের শেকলের মালায় অর্ধসজ্জিত। বাকি শেকল, কাঁচি, আঠা, রঙিন কাগজ সমেত ভুলুণ্ঠিত। কারিগরগণ বোধহয় অন্য কোনো দুষ্কর্মের টানে নিষ্ক্রান্ত হয়েছেন আপাতত। মোমবাতি, কাসর প্রস্তুত। ও আজ রথ, বৃষ্টি হবেই, আকাশও সেজে আসছে। আমি ঘুরেই আসি,
বৃষ্টি নেমে গেলে মুশকিল হবে। নে, ঘরদোর গুছিয়ে রাখ, আমি 4টে-5টা নাগাদ ফিরে যেন সব টিপটপ দেখি। ভালো করে চা খাওয়াবি তখন। যেমন হঠাৎ এসেছিলেন তেমনি চলে গেলেন দাদামণি। আজকাল দুর্গাপুরে বদলি হয়েছেন এবং এবার বেশ মাস 3 বাদে এলেন। দাদামণি বেরুতেই ঝাঁটা ঝাড়ন নিয়ে লেগে পড়ি চুন বালি কুকুরের লোম সাফাইয়ে। গোপাল ঘোষ, যামিনী রায়দের তুলে রাখি স্টিরিওর স্পিকার দুটোর মাথায়। কাপডিশ বোতল টোতল ট্রেতে করে সরিয়ে ফেলি। টুকরো টাকরাগুলো যথাসাধ্য তুলে ট্রে ভরে ভরে গুছিয়ে রাখি। জুতো টুতো সরিয়ে দিই। গমের ঝুড়ি আর কেরোসিনের টিন রান্নাঘরেই পাঠাতে হবে। তার আগে জানলাগুলো বন্ধ করি। প্রচণ্ড বৃষ্টি নেমেছে। দাদামণি না ভিজে যান, বাচ্চারা রথই বা টানবে কেমন করে? আমার পক্ষে অবশ্যই ভালোই হলো বৃষ্টিটা হয়ে। জল ছাপটা এত খরচ করে যে ফের পেটানো হলো, পড়ার ঘরে জল পড়া বন্ধ হলো কিনা সেটার একটা পরীক্ষা হয়ে যাবে। পড়ার ঘরটা বৃষ্টির জলের চোটে অব্যবহার্য হয়ে গিয়েছিল। রহমান বলেছে 30 বছরের মধ্যে আর জল পড়বে না। পড়ার ঘর এমনই রিপেয়ার করেছে। জানলা টানলা বন্ধ করে ফের নজর করে দেখলুম এত ঝাটপাট দিয়ে ঝেড়ে ঝুড়ে গুছিয়েও ঘরটাকে 3rd ক্লাস ওয়েটিং রুম থেকে 2nd ক্লাস ওয়েটিং রুমেও উন্নীত করা যায়নি। অতগুলো ধেবড়া বড় বেড কভার জড়ানো পুটলি, মেঝে ভর্তি বই, খোলা খাট, খোলা টেবিল, খোলা স্টিরিও সিস্টেম, 2খানা ধামা, এসব যাবে কোথায়? হারমোনিয়ামের ওপরে টিভি সেট, তার ওপরে গোড়ে মালা। যাকে যাক, আর পারি না। পুজোর লেখা সব বাকি। আজ মিস্ত্রি নেই। এই ফাঁকে কাগজ কলম নিয়ে মেঝের গদিতে উপুর হই। একটা বড় গল্প 8খানা লেখা হয়ে পড়ে আছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কড়কড়াত বাজ পড়ল কোথায়। সিজনের প্রথম বড় বৃষ্টি। শব্দটা খুব ভালো লাগছে। ট্যাঙ্ক কাটা বন্ধ রেখে মিস্ত্রি নেমে গেছে নিচে। পঞ্চু অবশ্যই ঘষে যাচ্ছে। তার শব্দকে ছাপিয়ে উঠেছে বৃষ্টির ঝমঝম। এই সময় 1 কাপ চাও হলে হতো। ঝর্ণা, 1 কাপ চা হবে নাকি? ঝর্ণা, এই বাক্যের সোনার কাঠিতে হেটমুন্ড দীপু প্রাণ পেয়ে জেগে উঠেই চেঁচাতে শুরু করে, ঝর্ণা, ঝর্ণা। চা, চা। সিঁড়িতে ঝর্ণার মাথা দেখা যায়। একগাল হেসে বলে, চা হবে নে, রান্নাঘরে তুল কেলাম। সদা হাস্যময়ী ঝর্ণা বুড়ো আঙুল দেখায়। মানে, রান্নাঘরে তুল কালাম কেন? জল পড়তেছে গো, জল। রান্নাঘর জলে থই থই করতেছে। চাল, আটা, তেল, চিনি সব ঘেটে ঘুটে একাকার। 2 হাত নেড়ে শূন্যের গোলাবাকৃতি করে ঝর্ণা। সে কি করে হলো? কে জানে কি করে হলো। আমরা তো জিনিস সরাতেই টাইম পাচ্ছি নি। এই বাটি বসাই তো ওইখানে জল পড়ে, ওখানে থালা পাতি তো সেইখানে ঝরঝর করে জল। আমরা খালি ছুটোছুটি করে থালা বাসন পাততেছি আর ঘর পুছতেছি। একেবারে বোকা বাইনে দেছে। এখন চাটা হবে না, আগে একটু সামাল দিয়ে নি। তা সামাল আর দিচ্ছ কোথায়? দিচ্ছে তো লেকচার। দীপু বলে, মা তো বলেছে আজ বৃষ্টিতে খিচড়ি রান্না হবে, তাই ভগবানই রান্নাঘরে আপনা আপনি খিচড়ি এদে এঁকেছেন। দেখো গে যাও। দীপু এবার বলে, বাজে বকো না, রান্নাঘরে আবার জল পড়বে কি করে? জল তো পড়ে পড়ার ঘরে। সে ঘর তো শুকনো খটখট করতেছে। এ নতুন ফুটো গো,
আগে ছেলনি। জল পড়ছে তো চা করতে কি হয়েছে? আশ্চর্য। দীপু আর একটা যুক্তি খাড়া করতে চেষ্টা করে, ঝর্ণার কাছে বকুনি খায়। ওদিকে লঙ্কাকাণ্ড হচ্ছে, বলে কিনা কি হয়েছে তুমি নিজেই চা করে দেখো না। জানা দীপু, দেখ না একবার ব্যাপারটা কি। যাচ্ছি যাচ্ছি, বাবা এক কাপ চাও চাইবার উপায় নেই, অমনি সংসারের একটা কাজ ধরিয়ে দেবে বলে দীপু টিভির উপর পা তুলে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, ইস দিদি, বাইরেটা কি সুন্দর হয়েছে। এবং উদাস গলায় গান ধরে, মেঘ ছায়ে সজল বায়ে। ওপরে যাবার লক্ষণ দেখায় না। সত্যি বাইরেটা ভারী মোহময় হয়েছে তো। সামনের কদম গাছটাতে বৃষ্টি যেন মণিমাণিক্যের মতো ঝকঝক করছে। মেঘমেদুর আবছা ঝাপসা আলোর মধ্যেও কি উজ্জ্বল ওর সবুজ রংটা। কে বলে আমাদের আদরের কলকাতা মুমূর্ষু। মা, মাগো, কি মজা কি মজা, দেখবে এসো, দিম্মার বারান্দায় নদী হয়েছে। নাচতে নাচতে চুম্পা এলো, হাতে স্পেনের মলাটে বানানো নৌকো। নদীতে কত জল, অ্যাঙ্কেল ডিপের চেয়েও বেশি। আমার প্রায় নি ডিপ জল। দিদি নৌকো ভাসাচ্ছে, এটা নিয়ে 7টা হবে। দিম্মা বলেছেন সপ্তডিঙা। ওগুলো সব গিয়ে নালির মুখ বুঝিয়ে দেবে। এত বৃষ্টির মধ্যে নৌকো তো ভাসবে না, বৃষ্টি থামলে। এত বৃষ্টি কোথায়, কমে গেছে তো, ভাসছে তো। বলতে বলতে টুম্পা নৌকা সমেত পালায় তেতলায়। পর মুহূর্তেই তার উচ্ছ্বসিত কণ্ঠ শোনা যায়, মা, মা দেখবে এসো, কি মজা, দিম্মার ঘরের মধ্যেও কি সুন্দর জল ঢুকছে, ফ্ল্যাডের মতন। তারপরেই মায়ের সেবিকা পুতুলের আর্তনাদ, ও দিদি, ও কানাই, কি হবে, ঘরে যে জল ঢুকছে, ঝাঁটা ঝাঁটা কোথা। সমস্তই তোমাদের নৌকো ভাসানোর প্রতিফল। মূর্তিমতী অরসিকা হয়ে ব্যাঘ্র গর্জনে এবং ব্যাঘ্র কম্পনে তেতলায় ধাবিত হই এবং ঝাঁটা হস্তে জল ভরা বারান্দায় ঝাঁপিয়ে পড়ি। কানাই বা অমন কাব্যিক বাক্য বন্ধকে বাস্তবায়িত করার সুযোগ ছাড়বে কেন? ঝাড়ু হাতে এলো কানাই। সেও হাঁটু অবধি লুঙ্গি উঠিয়ে ঝাড়ু নিয়ে নেমে পড়ে টুম্পার নদীতে। দুজনেই মিলে বুঝে যাওয়া নর্দমার ঝাঁঝরিকে আক্রমণ করি। এই মিস্ত্রি খেটেছে তো, চুনবালি সব ঢুকেছে বোধ হয়। এক গাদা ভিজে কাগজের নৌকোর সব তোলা হয়। ম্লান মুখে পিকো টুম্পা ঘরের মধ্যে দণ্ডায়মান। তাদের দিম্মা সান্ত্বনা দিচ্ছেন, সপ্তডিঙা মাধুকরী ডুবেই থাকে দিদি, কিন্তু আবার ঠিক ভেসে উঠবে দেখো। কিন্তু ওরা কিছুই শুনছে না। নর্দমার খনিগর্ভ থেকে কানাই একে একে সনের নুড়ো, দেশলাই কাঠি, ইটের কুচি, শুকনো ফুলের মালা, এই জাতীয় প্রচুর রত্নরাজি উদ্ধার করছে। আস্তে আস্তে জলটা দিব্যি নামতে শুরু করলো। আমিও ঝাঁটা ফেলে নিশ্চিন্ত হয়ে রান্নাঘরের তুলকালাম পরিদর্শনে যাই। ছাদের মাঝখান দিয়ে জল পড়ছে। মেঝে আমার একটা ধোয়া শাড়ি ব্লটিং পেপারের কাজে ব্যবহৃত হচ্ছে। চারিদিকে থরে থরে থালা, বাটি, কাপডিশ বিছানো। তার মধ্যে বৃষ্টির জল ধরা হচ্ছে। আমার সাধের জাপানি ছাতাটি কায়দা করে মিটসেপের সঙ্গে আটকে। তার নিচে বসে একা একাই বেধড়ক রাগারাগি করে মিস্ত্রিদের 14 পুরুষ উদ্ধার করতে করতে বাটনা বাটছে ঝর্ণা। রান্না করবার টেবিলের তলায় গ্যাস রিংটি নামিয়ে তার নিচে সঙ্গোপনে রান্না চড়ানো হয়েছে।
ভয়ে চায়ের প্রসঙ্গ উত্থাপন না করে নিঃশব্দে কেটে পড়াই মঙ্গল। মনে করে পা টিপে টিপে সরে আসি। পরিস্থিতি আয়ত্তাধীন। নিচে গিয়ে লেখাটা ধরতে হবে। নিচে এসে ঘরে ঢুকতে গিয়ে পায়ে যেন জলের মতোই কি ঠেকলো। আরে, এ ঘরে আবার জল আসবে কি করে? বোতল ভাঙলো নাকি? নজর করে দেখি বড় খাটের পালিশ করা খোলা অংশগুলি ভিজিয়ে দাপটে জলস্রোত আসছে। কোথা থেকে আসছে? দুটো জানলাই তো বন্ধ। জানলার ওপর বইগুলো তো শুকনো, তবে তো জানলা দিয়ে নয়। ভাঙা কাঁচটাচ দিয়ে আসা অসম্ভব ছিল না। তবে সদ্য কাজ সবই সারানো হয়েছে। তবে ওই তো জলটা ধেয়ে আসছে বইয়ের র্যাকের তলা দিয়ে কুলকুলিয়ে, কাপড়ের পুটলির গা বেয়ে। কার্পেট ভিজিয়ে কুকুর উঠে গদিতে চড়ে বসেছে। টেলিফোন উঠে সরে যেতে পারেনি, তাই ভিজে যাচ্ছে। সর্বনাশ, এত জল কোত্থেকে আসছে? কুকুরটাও আশ্চর্য। সত্যি উঠে গেছে, অথচ একটুও ঘেউ ঘেউ করেনি। করবেই বা কেন? জল তো চোর নয়, ডাকাতও নয় যে ঘরে ঢুকলে কুকুরকে চেঁচিয়ে তার জানান দিতে হবে। জল তো আউট অফ সিলেবাস, কিন্তু একটু আগেও তো জল টল ছিল না। এই তো ওপরে গেছি বারান্দা সাফ করতে, এর মধ্যেই এত জল এলো কি করে? বৃষ্টি তো কমেই গেছে। দীপুটাই বা কেমন চুপচাপ এর মধ্যে বসে আছে, দেখছে না? দীপু, হাঁপটি ছাড়ি প্রায় কাপালিকদের মতো। কিন্তু কোথায় দীপু? চেয়ার খালি। বাড়িতে চায়ের সুবিধে হবে না বুঝে তিনি নির্ঘাত পাড়ার দোকানে গেছেন। আশ্চর্য ছেলে, সংসার শুদ্ধ চুলোয় যাক তার দৃষ্টিপাত নেই। চা সিগারেট হলেই হলো। পিকলো, টুম্পা, কানাই, ঝর্ণা, পুতুল, শিগগিরি নেমে আয়, শিগগিরি। নিচের বৈঠকখানা ভেসে গেল জলে। আমি আমার সংসারের টোটাল ম্যান পাওয়ার ব্যবহার করতে চেষ্টা করি। প্রত্যেকটি মানুষকে মোবিলাইজ না করলে এই সংকটের মোচন অসাধ্য। জল বৈঠকখানায়? ও মা, কি মজা! কই কই কই, সত্যি বলছো তো? মহল্লাসে কলরোল করতে করতে দন্ত বিকশিত করে দুই কন্যা লাফাতে লাফাতে এসে পড়ে। ঠাস ঠাস করে দুই থাপ্পড় কষাতে ইচ্ছে করলো আমার। এটা যে সমূহ বিপদ ওরা তা বুঝতে পারছে না। মজা পাচ্ছে। মেজে ভর্তি আমাদের যাবতীয় ভূসম্পত্তি, বই, রেকর্ড এবং অন্যান্য সবই যে মুহূর্তের মধ্যে জলমগ্ন ও বিনষ্ট হবে, এই ঘরে যে বান ডেকেছে ওরা কিছুই টের পাচ্ছে না। নির্বোধ শিশু কাহাকা। জলের উৎস সন্ধানে তার গতিপথ অনুসরণ করে পাশের ঘরে উপস্থিত হই। কাপড় ঢাকা খাট, কাপড় ঢাকা গোদরেজ আলমারির মাঝখান দিয়ে, বাঁশের ভাড়ার তলা দিয়ে বিপুল ক্রমবর্ধমান জলরাশি, খবরের কাগজ ঢাকা দেওয়া ট্রাঙ্ক, সুটকেস, ড্রেসিং টেবিলের তলা ভিজিয়ে ছুটে এসে আমার পদসেবা করে সানন্দে আমাকে অভ্যর্থনা জানায়। উৎস নর্দমা। কোণের নর্দমাটি দিয়ে বাইরে রেন ওয়াটার পাইপের প্রবল জলকল্লোল অনায়াসে দোতলার শয়নকক্ষে অনুপ্রবেশ করছে। মাথার ওপর তিনতলার বারান্দায় কানাই তখনও সিংহ বিক্রমে ঝাঁটা নিয়ে জলযুদ্ধ চালাচ্ছে। তার সম্মার্জনী ঝঙ্কার শুনতে পাচ্ছি। মুহূর্তেই ঘটনাটি পরিষ্কার হয়ে যায়। যত জল আমরা উপর থেকে ঠেলে দিচ্ছি, সব জল বেগে পালিয়ে এসে আমারই শোবার ঘরে শেল্টার নিচ্ছে। কোনো বিশেষ কারণে জল একতলায় নামতে পারছে না। কি সর্বনাশ! প্রথমে উপর থেকে জল নামা রুখতে হবে। কানাই, কানাই, ঝাঁটা বন্ধ কর, ঝাঁটা বন্ধ কর। বলতেই
কানাইয়ের আরও জেদ চেপে গেল। সে তো নিচের সমস্যা জানে না। আমি যত চেঁচাই, ঝাড়ু থামা, ও তত বলে, আমার কোনো কষ্ট হচ্ছে না দিদি, এই তো আর একটুখানি, জল সব সাবার। তার রোগ চেপেছে, বারান্দা সে নির্জলা করবেই। পুতুল, ঝর্ণা, প্লিজ কানাইকে থামাও। বারান্দার জল বারান্দাতেই থাকা ভালো, ও জল নাবিয়ে কাজ নেই। জলটা থাকুক, নর্দমা বুঝিয়ে দাও, বরং নর্দমার মুখে নেতা গুজে দাও। শুনে কানাই ভাবলে দিদির মাথা খারাপ হয়েছে। সে আরো জোরে ঝাঁটা চালায়। নিজের কানকে অবিশ্বাস করে পুতুল ও ঝর্ণা নিচে আসে এবং ব্যাপার দেখেই রান্নাঘরে দৌড়ায়। না, এ নেতা বালতির কেস নয়, এ কেলোর কীর্তি। ওয়ার ফুটিংয়ে এর মোকাবিলা করতে হবে। যে যা পারে থালা বাসন নিয়ে, বালতি ডেকচি নিয়ে হাজির। টুম্পা পিকোর সমেত কাশি নিয়ে, কড়া নিয়ে মেঝের জল ছেঁচে বালতি ডেকচিতে তোলা হতে লাগলো। কুকুর হঠাৎ জেগে উঠে ঘরে এত লোক, এত হইচই দেখে বেধড়ক চেঁচাতে শুরু করলে। হট্টগোল শুনে পালিশ মিস্ত্রি পঞ্চু ছুটে এলো এবং অবস্থা দেখে বললে, জালিটা ভেঙে না ফেললে জল বের করা যাবে না। বলেই কোথা থেকে একটা লোহার রড এনে ঝাঁঝরিটা ভাঙতে শুরু করে দিলে। আমি চেষ্টা করছি একবার গদিটা টেনে সরাবার। রেকর্ডগুলো ভাগ্যেই জলের যাত্রাপথে নেই, ঘরের অন্য পাশে আছে। একবার লেপ তোষকের পুটলিটা নড়াতে চেষ্টা করতে কিছুই পাচ্ছি না। পুতুল দুই হাতে ঝাঁটাটা ক্রিকেট ব্যাটের মতো বাগিয়ে ধরেছে, দু হাতে জল পেটাচ্ছে। তার চেষ্টা জলটাকে বই আর গদির দিক থেকে সরিয়ে দরজার দিকে পাঠাবার। যে যার পজিশন নিয়েছি। ঝর্ণা দরজার কাছে দীপুর একটি জিন্স জিপ ছোলা মতো করে দুটো পা দু হাতে ধরে ছেঁচে ঘরের সব জল নিয়ে সিঁড়িতে ফেলছে। এতক্ষণে কানাইও নিচে এসেছে। এসেই আধো ভিজে লেপ তোষকের গন্ধমাদনটা ও ঘরের খাটে তুলেছে। স্টিরিও স্পিকার দুটো গদির ওপর তুলেছে। ও ঘরের খাটের নিচে থেকে সুটকেসগুলো বের করে শুকনো জায়গায় রাখছে। আর বলছে, যত ঢাকন সবই উপরে, আর যত জল সবই নিচে। এর বেলাইতে সুটকেস সব ভিজে গেলে গা। হঠাৎ জল ছাঁচা ফেলে টুম্পা কেঁদে উঠল। আমার রথ একদম ভিজে গেল। ও মা, আমার রথ। আর পিকো চেঁচাচ্ছে, মা, স্টিরিওর মা কি করবে? অত বড় জিনিসটাকে কানাই দুই হাতে তুলে হঠাৎ লক্ষণের ফল ধরা অবস্থায় পড়ল। সেটাকে নামানোর জায়গা নেই। বিন্ধ্য পর্বতের মতো কুজো হয়ে অনন্ত অপেক্ষায় রয়ে যায় কানাই। প্রত্যেকেই আমরা চেঁচাচ্ছি, প্রত্যেককে নির্দেশ এবং উপদেশ দিচ্ছি একই সঙ্গে। এবং মা উপর থেকে অনবরত তার ঘণ্টিটা এক নাগাড়ে বাজিয়েই চলেছেন পাগলা ঘণ্টির মতো। আর বলছেন, ওরে তোরা কোথায় গেলি? ওপরে কেউ নেই কেন? বারান্দায় যে এখনো অনেক জল রয়ে গেল। এদিকে দোতলায় তো প্রত্যেকের কাসা বিয়াঙ্কার অবস্থা। কারোরই স্টেশন ছেড়ে নড়বার উপায় নেই। মা বেচারি কিছুই টের পাচ্ছেন না। ইতিমধ্যে একতলায় 3টে অধৈর্য ডোরবেল বাজলো। কেউই সাড়া দিতে পারছে না। ওদিকে পঞ্চু ঝাঁঝরি ভেঙে ফেলে সর্বনাশ করেছে। ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। বিনা বাধায় দ্বিগুণ বেগে ঘরে জল প্রবেশ করছে। আবার বেল, আবার। এবার ঝাঁটা হাতে পুতুল ও শানকে হাতে পিকোলো উকি দিল। নিচে ধোপ দুরস্ত দুজন অধীর।
অভিযোগ নিরত ভদ্রলোক, আমাদের নিচের তলার বাসিন্দারা। আমাদের ঘরে আপনাদের জল ঢুকছে, একটু যদি জলটা না সামলান তবে। সচক্ষে দেখে যান জল সামলানো হচ্ছে কি হচ্ছে না। ওপর থেকে উত্তর যায়। তারা সচক্ষে দেখতেই আসছিলেন, কিন্তু অত্যুৎসাহী ঝর্ণা অত না বুঝে আর এক ক্ষেপ জল ঝাড়ে এবং নায়াগ্রার মতো জলপ্রপাত হঠাৎ সিঁড়ি বেয়ে নেমে তাদের হাঁটু অবধি সিক্ত করে দেয়। দোতলার সিঁড়ি বেয়ে জল নেমে একতলার দরজায় তলা দিয়ে ওদের ঘরে ঢুকছে। চৌকাঠ না থাকায় কুফল। দরজার নিচে দুটো বস্তা লাগিয়ে নিন। এবারে আমি চেঁচাই, সিঁড়ির নিচে আছে। নিচের ভদ্রলোকরা যথার্থই ভদ্র এবং বুদ্ধিমান, মুহূর্তেই বুঝে নেন এটা সংকটজনক মুহূর্ত এবং সঙ্গে সঙ্গে রেস্কিউ পার্টিতে যোগ দেন। অর্থাৎ দৌড়ে নিচে গিয়ে বৃষ্টির মধ্যে উঠোনে বেরিয়ে রেন ওয়াটার পাইপটি পরিদর্শনে লেগে যান। উপুর হয়ে চিত হয়ে উঠোনে শুয়ে নানাভাবে নল খোঁচাখুচি করে তাদের ডায়াগনোসিস হলো, নল তো জ্যাম, একেবারেই অনেক দূর পর্যন্ত, একবারেই কংক্রিট হয়ে গেছে। মিস্ত্রিরা ভেতরে সিমেন্ট ফেলেছে নিশ্চয়ই, অতএব পাইপ ভর্তি হয়ে গিয়ে জলটা দোতলায় ঢুকছে। এবার শুরু করলেন নলটি ভেঙে ফেলার ব্যর্থ প্রচেষ্টা। তাই দেখে আমার মনে পড়ে গেল, আরে লোহাওয়ালা কোথায় গেল? সেই যে ট্যাঙ্ক ভাঙছিল তার তো যন্ত্র আছে। লোহাওয়ালা রকে বসে বিড়ি খাচ্ছিল, বেনির সঙ্গে মাথা না হোক, মাথার সঙ্গে বেনি। ট্যাঙ্কের সঙ্গে রেন ওয়াটার পাইপও পাবে শুনে মহা উৎসাহে সে ছেনি হাতুড়ি নিয়ে লেগে পড়ল, ঠুং ঠাং ঠুং ঠাং ঠুং ঠাং। কিন্তু তার আগেই যুবক পঞ্চু রডের অবিরাম ধাক্কার কাছে 50 বছরের পুরনো বেন নটটি আত্মসমর্পণ করল। আর কত সইবে? পঞ্চু সমানেই খুঁচিয়ে যাচ্ছে। তার দৃঢ় ধারণা এখানেই কিছু জমে আছে। তার খোঁচানোর চোটে মরচে ধরা লোহার নলটি গর্ত হয়ে গেল এবং দোতলার ওপর থেকে দুটো নল দিয়ে নোংরা জল কিছু ইট পাটকেল সনের নুড়ো সমেত প্রবল ধারায় নিচে কর্মরত পরোপকারী ভদ্রলোক এবং লোহাওয়ালার মাথায় ঝাঁপিয়ে পড়ল। আমি ভয়ে কাটা। ছি ছি, কি কাণ্ডটাই হয়ে গেল! কিন্তু মানুষের মন ভারী আশ্চর্য বস্তু। ভিজে যাওয়া মানুষগুলির কণ্ঠ দিয়ে যে উল্লাসধ্বনি নির্গত হলো সেটা রবি শাস্ত্রীর ছক্কা মারার সময়েই মানায়। পঞ্চুকে দেখাচ্ছিল রবি শাস্ত্রীর মতো। জল ঢোকা বন্ধ। এবারে রিল্যাক্স করে আমরা, অর্থাৎ দোতলার জল কর্মীবৃন্দ ঘরের জল, বারান্দার জল, সিঁড়ির জল, যাবতীয় জল সাফ সুতরো করতে থাকি। আমার হাঁটুর কাছে কাপড় তোলা, হাতে নারকেল ঝাঁটা, এক মনে ঘরের জল ঝাড় দিচ্ছি। ওয়ার ফুটিং থেকে এবারে গার্হস্থ পর্যায়ে নেমে এসেছে কর্মের জাতীয় চরিত্র। এবার শুনতে পাই পাগলা ঘন্টির সঙ্গে সঙ্গে শয্যাবন্দি মা চেঁচাচ্ছেন, ওরে ভাত পোড়া গন্ধ বেরোচ্ছে যে, ওপরে কি কেউ নেই? ঝর্ণা জিভ কেটে ছুটল ওপরে, হঠাৎ আমার কানের কাছে। দিদি! কেরে? চমকে উঠি। দুটি ছেলে। আমরা এসেছিলাম মধুকৈটব থেকে। এবারে আমাদের পুজোর সংখ্যাটা আজ থাক, বুঝলেন, এখন খুব ব্যস্ত। যদি একটা প্রেমের কবিতা, এটা শুধুই প্রেমের কবিতার সংকলন। আজ থাক ভাই, আর একদিন কেমন? এখন ভাবতে পারছি না, দেখতেই তো পাচ্ছেন। ও, ঘরে জল ঢুকে গেছে বুঝি? কি করে ঢুকলো? আর একদিন সব বলবো। রোববার সকালে আসবেন। আপন মনে ঝাড় দিতে থাকি। ছেলে দুটি চলে যায়। প্রেমের কবিতাই বটে। দিদি,
আবার আমি শওকত, ঈদ মুবারক। ও, শওকতের পরনে ধবধবে নতুন পোশাক, হাতে একটা কাগজের বাক্স। খাবার দাবার আছে বলে মনে হয়, মিষ্টি, কাবাব। যাই থাকুক, এই কি তার সুযোগ্য সময়? ঈদ মুবারক শওকত। সরি, আমি আজ একটু। এটা ধরুন দিদি, পিকো টুম্পার জন্য একটু পেস্ট্রি। কেমন করে ধরবো, হাতে তো ঝাঁটা। দেখছো না বাড়ির কি অবস্থা? দেখবে না কেন, কিন্তু শওকত বড় ভদ্র ছেলে, খানদানি পরিবার তাদের। সে সব কেলেঙ্কারির মুহূর্তগুলি দেখেও দেখে না, যেন এটাই আমার স্বাভাবিক জীবনযাত্রা। এই সিঁড়িতে জলপ্রপাত, এই হাতে ঝাড়ু নিয়ে হাঁটু বের করে অতিথি আপ্যায়ন, যেন কিছুই হয়নি, সবই যথাযথ আছে। ইংরেজি এবং লখনৌই ভদ্রতায় এখানে একটা মিল আছে। হঠাৎ যেন বাতাসে গন্ধ পেয়ে দুই মেয়ে হঠাৎ উদয় হয়। হাঁটু অবধি গোটানো ভিজে জিন্সে একজন, আর যত্রতত্র ভিজে ন্যাকড়ার মতো ফ্রকে আর একজন। দুজনেরই হাতে পুষ্পপাত্রের মতো ধরা দুটি সানকে, তাতে নোংরা জল। শওকতের হাতে বাক্স দেখেই লোভী টুম্পার চকচকে চোখ প্রশ্ন করে, কি গো শওকত মামা, বাক্সে কি আছে? শওকত যেন বেঁচে যায়। বাক্স বাড়িয়ে ধরে সে বলে, কিছু না, সামান্য পেস্ট্রি, নে তোরা খেয়ে ফেল। অমনি ঘাড় কাত করে কোকড়া চুল ভরা মাথাটা এগিয়ে আকাশ পাতাল ব্যাপী একটি হাঁ করে টুম্পা। দাও, তার মুখে ফেলে দিতে হবে, এটা সম্ভব নয়। পিকো ভদ্রভাবে বলে, ওই টেবিলে রাখো, ওটা শুকনো জায়গা, আমরা পরে নিচ্ছি। তুমি ওই চেয়ারটাতে বসতে পারো, ওটা বোধহয় শুকনো চেয়ার। আজ বাড়িতে যা কাণ্ড, বাপরে। হাম তুম এক কামরে মে বন্ধ। নিচে উচ্চ ঈশ্বরে গান গাইতে গাইতে চাপৃত চিত্তে দীপুর প্রবেশ এবং আর্তনাদ। এ কি, সিঁড়িতে এত জল কেন? কানাই, কানাই, নেতার বালতি নিয়ে আয়, এত জল এলোই বা কোত্থেকে? বলতে বলতে ওপরে এসে দীপুর চক্ষু স্থির। সর্বনাশ, বই, রেকর্ড সব ভিজে গেল নাকি? স্টিরিওটা, টিভি সব তুলে রেখেছ তো? গেছে, সব গেছে। তুই যা ফুটপাথের দোকানে গিয়ে চা খা ততক্ষণে। ঘরে যে জল ঢুকছে খবরটাও তো দিবি। ছিলি তো এই ঘরেই। যা জানলে তো দেব, আগে তো ঢুকছিল না, ঢুকলো কখন? ইস, হেভি কেলো করে রেখেছ দেখছি। আমি আমি কেলো করেছি? না না, মানে কেলো হয়ে রয়েছে। কেলো তুই আর দেখলি কি? এখন ঝর্ণা পুতুল ঘর মুছছে, কানাই সিঁড়ি মুছছে, ওই জলই ফিনাইল গুলে নেওয়া হয়েছে। সবাই হাসি হাসি মুখে। তত বেশি ক্ষতি হয়নি যতটা হতে পারত। এটাই যদি রাত্রে হতো, যখন সবাই ঘুমিয়ে। পর্দা, তোয়ালে, ফ্রক, ইজের যা কিছু হাতের কাছে পাওয়া গেছে সবই তখন ব্যবহার করা হয়েছে ঘরের জল শুষে নেওয়ার মহৎ উদ্দেশ্যে। এক মনে কানাই সিঁড়ি মুছছে যেটা দিয়ে, সেটা দীপুর পাজামা। দীপু দেখেও চিনতে পারল না। ও কি, ও কি, সর্বনাশ করেছে বলে সে লাফিয়ে পড়ে তুলে নিল ভিজে চুপচুপে একটা চামচের প্যাকেট। ইস, বাসা থেকে খসে পড়া মৃত পক্ষী শাবকের মতো ব্যর্থ প্যাকেটটিকে আদর করে আবার ফেলে দেয়। বৃষ্টি ধরে গেছে, লাজুক লাজুক একটু হলুদ রোদও উঠেছে। পুতুল বসে গেল ভিজে পুটলিগুলো নিয়ে। ঘরে ঘরে সর্বত্র মেলে দেওয়া হতে লাগলো ছেঁড়া ভিজে বাতিল কাপড় চোপড়ের রাশি। মা চেঁচাচ্ছেন, ও কিরে, খাটের বাজুতে ভিজে কাপড় দিলি কেন? তুলে নে, তুলে নে, পালিশের আসবাবে জল ঠেকাতে নেই। মা যদি জানতেন
নিচের খাটটা কেমনভাবে জলসিক্ত হয়েছে আজ। মেঝে বিছিয়ে দেওয়া হলো ভিজে বইয়ের রাশি। পাখা খুলে দে। পাখা খুলল না। লোডশেডিং। ঈদ প্লাস রথ, তবু লোডশেডিং। ওহো, নিচে তো শওকত বসে আছে। শওকতকে চা মিষ্টি দে তো পিকো। শওকত মামাকে চা মিষ্টি দাও তো ঝর্ণাদি। অরণ্যদেবের ঢাক বাদকদের মতো নির্দেশটি রিলে হয়ে গেল। কিন্তু আমিও অরণ্যদেব নই, ঝর্ণাও নয়, অরণ্যের অধিবাসী। সে সাপ ছাপ বলে দেয়। আমি কাউকে চা মিষ্টি দিতে পারবনি বাপু, অগ্রে আমাকে কাপড় ছাড়তে হবে নি। সর্ব অঙ্গ নেতা জোবড়া, ভিজে ঢোল, চা দাও বললেই হলো। থাক থাক দিদি, আমার আর চা খেতে ইচ্ছে নেই, আমি বরং যাই, পরে একদিন আসবো। শওকত উঠে দাঁড়ায়। এই বাড়িতে এই মুহূর্তে সভ্য ভব্য শওকত বড্ড বেশি বেমানান। এতক্ষণ মনের মতো ভূমিকা পেয়ে দীপু এগিয়ে আসে। চলো চলো শওকত, আমরা বরং ধীরেনের দোকানে গিয়ে ঈদ স্পেশাল চা খেয়ে আসি। এ বাড়ি থেকে এখন কাটিয়া পড়াই মঙ্গল। গুড লাক দিদি, ঈদ মুবারক। শওকত ভদ্রতা ভুলে হেসে ফেলে, পা বাড়ায়। বারান্দায় ভিজে কার্পেট ঝুলছে, চতুর্দিকে ভিজে কাপড়। ঘর বাড়ি ঝকঝক তকতক করছে। চুন বালি ঝুলকালি সব ধুয়ে মুছে পরিষ্কার। আমরা সবাই পরিষ্কার শুকনো কাপড় পরে চুলটুল বেঁধে আদা চা খেতে খেতে গল্প করছি। বিদ্যুৎ এসে গেছে, পাখা ঘুরছে, বই শুকোচ্ছে। তবু বুকের সেই ধড়ফড়ানিটা কমছে না কিছুতেই। এখনো বুকের মধ্যে হাতুড়ি, এমার্জেন্সি, কালোচিত উদ্বেগ। কিছুক্ষণ আগের ঘরের মধ্যে উচ্ছ্বসিত জলরাশির দৃশ্য ভুলতে পারছি না। নিচে বেল বাজলো। পাট ভাঙা পাজামায়, ফর্সা গেঞ্জিতে টেরি কেটে চুল আছড়ে শ্রীমান কানাই দরজা খুলে দিল, গুনগুন গান গাইতে গাইতে। উফ, কি বৃষ্টি, কি বৃষ্টি! কাজকর্ম আজ কিছু হলো না। বলতে বলতে উপরে এসে পড়লেন দাদামণি। বৈঠকখানা ঘরে ঢুকতে ঢুকতে দাদামণি বললেন, কিরে, রথ সাজানো কমপ্লিট? শুকনো মেঝে থেবড়ে বসে টুম্পা তখন রথের গা থেকে ভিজে কাগজ খুলছে। আর নতুন কাগজ কাঁচি আঠা নিয়ে পিকো বসে গেছে নতুন মালা শেকল তৈরি করতে। চারিদিকে তাকিয়ে দাদামণি উচ্ছ্বসিত। বাহ, এ যে ম্যাজিক রে! এই দেখে গেলুম ঝুলকালি চুনকালি, আর এর মধ্যেই যে দিব্যি ফেসলি ফোটিং হয়ে গেছে। পরিষ্কার ঝকঝকে মেঝে, সিঁড়ি থেকে ঘর পর্যন্ত যেন ধুয়ে মুছে রেখেছিস। এই তো চাই। কে বলে খুকু সংসারী হয়নি? বলতে বলতে দাদামণি চেয়ারে মেলে রাখা দুটি ভিজে বাতিল ব্লাউজের উপরে বসে পড়লেন। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকলেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ঠিক বিকেল 5টায়।